Dear learners, you are all welcome to Jed's Exception Online Coaching. এর আগে এ পর্যন্ত 3টা লেকচার তোমরা ফলো করেছো আমার এই অনলাইন কোচিং এর। আজকে চতুর্থ লেকচার, খেয়াল করো হোয়াইট বোর্ডে মডিউল 1-এ আমরা আছি। মডিউল 1 লেকচার 4। এর আগে লেকচার 1, লেকচার 2, লেকচার 3 পর্যন্ত তোমরা দেখেছো। আজকে লেকচার 4 শুরু হচ্ছে। প্রথমে একটা কথা তোমাদের আলাপ করে নি, সেটা হচ্ছে যে আমার কাছে এরকম অনেকেই লার্নারদের মধ্যে অনেকেই বলেছে যে তোমাদের অনেকের কাছেই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এই দুটোর মধ্যে পার্থক্য কি, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট কোনটা, আবার ট্রানজিটিভ ভার্বের দুই ধরনের অবজেক্ট আছে, ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট। এগুলো কি কি বা কি ধরনের, এবং অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের কিছু উদাহরণ নিয়ে আলাপ আলোচনার জন্য আমাকে তোমাদের লার্নারদের মধ্যে অনেকেই এটা অনুরোধ করেছে। তো আজকে আমি যে প্রথাগত সিস্টেমে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস দেখানো হয়, ওই প্রথাগত সিস্টেমটা আমি এখানে ওইভাবে আলোচনা করব না, আমি একটু ব্যতিক্রমীভাবে আলোচনা করব। আমার একটা আত্মবিশ্বাস যে তোমাদের কাছে বিষয়টা অনেক অনেক সহজ মনে হবে, এবং তোমরা আমার এই ভিডিওটা কমপক্ষে 2বার দেখো। খুব মনোযোগ সহকারে দেখলে আজীবনের জন্য অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের যে গঠন প্রণালী এবং এর যে ব্যবহারিক দিক, এই ব্যবহারিক দিক অর্থাৎ ব্যবহারিক দিকের যে বিশেষ বৈশিষ্ট্য, এটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো। তার কারণ হলো তোমরা অতীতে যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস শিখতে গিয়ে বা শিখাতে গিয়ে যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বানানো, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস বানানোর যে একটা এতদিন যে একটা অনুশীলন ছাত্রছাত্রীদের করিয়েছি এবং তোমরা ছাত্রছাত্রীরা করেছো, পরীক্ষায় এসেছে, এগুলোর মধ্যে আমি নাই। তার কারণ ওগুলো প্রয়োজনও নাই। আসলে অ্যাক্টিভ প্যাসিভের কোথায় প্রয়োজন, কোন ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভার্বের সেন্টেন্স প্রযোজ্য হয়, এবং কোন ক্ষেত্রে অ্যাক্টিভ ভার্বের সেন্টেন্সকে টোটালি অ্যাভয়েড করা হয়, এবং ওইখানে প্যাসিভ ভয়েসের অর্থাৎ প্যাসিভ ভার্বের সেন্টেন্সকে ওয়েলকাম করা হয়, প্রায়োরিটি দেওয়া হয়। এই ক্ষেত্রগুলো অ্যাকচুয়ালি আমাদের বেশি জানা দরকার। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে অনেক অনেক সেন্টেন্সকে, আবার অনেক অনেক সেন্টেন্সকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। নো নিড, এই এক্সারসাইজের কোনোই প্রয়োজন নাই। আসলে দুই ধরনের এক্সপ্রেশন। অ্যাক্টিভ একটা বিশেষ ক্ষেত্রে অ্যাক্টিভ ভার্ব ব্যবহার হয় সেন্টেন্সে, আর একটি বিশেষ ক্ষেত্রে, একটি না অনেক মানে বিভিন্ন বিশেষ ক্ষেত্রে অ্যাক্টিভ ভার্ব ব্যবহার হয়। তখন অ্যাক্টিভ ভার্বের প্রয়োজন সেন্টেন্সে তোমার এক্সপ্রেশনকে ক্লিয়ার করার জন্য। আবার কিছু ক্ষেত্র আছে যেগুলোতে অ্যাক্টিভ ভার্বের কোনো প্রয়োজন নাই, ওখানে প্যাসিভ ভার্বেরই প্রয়োজন, প্যাসিভ সেন্টেন্সেরই প্রয়োজন। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা বুঝতে হবে। তো আমি শুরু করে দিলাম ব্ল্যাকবোর্ডে, খেয়াল করো। প্রথমেই শুরু করব যে ভার্ব যে দুই প্রকার, এই অ্যাক্টিভ প্যাসিভের বিবেচনায় অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্বগুলো দেখাবো, অবজেক্টগুলো দেখাবো, তারপরে এর প্রয়োজনীয়তাগুলো পরিষ্কার পার্থক্য করে ধরিয়ে দেবো। দেখো, ডিয়ার লার্নার্স, দেখো বোর্ডে আমি একটি ওয়ার্ড লিখেছি করিম।
করিমকে আমি সাবজেক্ট করেছি নাউন ওয়ার্ড করিম। এখন আমি একটা যে কোনো একটা অ্যাকশনকে বর্ণনা করতে যাচ্ছি। খেয়াল করো, অ্যাকশনকে বর্ণনা করতে যাচ্ছি। যখন কোনো ব্যক্তিকে সাবজেক্ট করে সেই ব্যক্তি বা বস্তু কোনো একটা কাজ করছে, নিজে করছে, অর্থাৎ অ্যাকশন করছে, সেই অ্যাকশনকে যখন বর্ণনা করতে যাওয়া হয় তখন অ্যাকশন ভার্ব ব্যবহার করা হয়। অ্যাকশন ভার্ব দেখো, যেমন আমি বলছি দেখো করিমকে সাবজেক্ট করেছি আর রানসকে ভার্ব করেছি। এই রানস ভার্বটা কে আমি বলছি বা গ্রামারের ভাষায় বলা হয় অ্যাকশন ভার্ব। করিম সাবজেক্ট, এই রানস যে অ্যাকশন ভার্ব, যে অ্যাকশনটা করছে, দৌড়ানোর অ্যাকশনটা যে করিম করছে, এটা করিম সক্রিয়ভাবে করছে, করিম রানস। এরকম আরেকটা বাক্য লিখছি, খেয়াল করো, করিম সিটস। করিম সাবজেক্ট, সে একটা অ্যাকশন প্রকাশ করছে, বলছে করিম সিটস। করিম সিট মানে জানো বসা, করিম বসছে। ওখানে বলছে করিম রানস, করিম দৌড়ায়। এখানে বলছি করিম সিটস, করিম বসছে। ধরো যে আমি বলে দিলাম করিম রানস দেখো প্রথম সেন্টেন্সটা লিখতে গিয়ে লিখেছিলাম, প্রথমে করিম লিখেছিলাম, তারপরে রানস লিখেছিলাম। এখন আবার সেন্টেন্সটাকে এক্সটেনশন করলাম। প্রথম সেন্টেন্সটা খেয়াল করো, ইন দা ফিল্ড, একটা ফ্রেজ আকারে নিয়েছি। পুরো বাক্যটা হয়েছে করিম রানস ইন দা ফিল্ড, করিম মাঠে দৌড়ায়। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, করিম সিটস বলে আর এখন পর্যন্ত এক্সটেনশন দি নাই, বৃদ্ধি করি না, এখন করতেছি। দেখো করিম সিটস, দেখো দ্বিতীয় বাক্যটাকেও কমপ্লিট করছি, বলছি করিম সিটস, তারপরে এক্সটেনশন আনছি অন দা চেয়ার। এক্সটেনশন আনছি, দ্বিতীয় বাক্য এক্সটেনশন আনছি করিম সিটস অন দা চেয়ার। তোমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হলো করিম রানস, করিম দৌড়ায়, করিম সিটস, করিম সিটস এর অর্থ বসে, করিম চেয়ারে বসে, অন দা চেয়ার, চেয়ারে বসে। দেখো কাজটা কে করে, এই অ্যাকশন গুলো কে করে, করিম করে। দৌড়ানো অ্যাকশনটাও করিম করতেছে, করিম সিটস, করিম বসে, বসা অ্যাকশনটাও করিম করতেছে। এই জন্য এই যে ভার্ব দুটো খেয়াল করো, এই যে এখানে এই রানস আর এই যে সিটস, সরি খেয়াল করো আমি এই ঘিরে দিয়েছি, ভার্ব দুটো ঘিরে দিয়েছি। খেয়াল করো দুই বাক্যের দুইটা ভার্ব আমি ঘিরে দিয়েছি, রানস এবং সিটস, এই ভার্বগুলো অ্যাকশন ভার্ব। এবং এগুলোর ডুয়ার, এই ওয়ার্ডটা খেয়াল করো, আমি বলছি ডুয়ার। দেখো করিমের নিচে, ওপরের করিম এবং নিচের করিম, দুই করিমের নিচে দেখো আমি ডুয়ার কথাটা লিখছি।
ডুয়ার, অর্থাৎ সাবজেক্ট হিসাবে করিম সেন্টেন্সে বসেছে এবং করিমই রানস ভার্বের ডুয়ার। আবার দেখো সাবজেক্ট অংশে দ্বিতীয় বাক্যে করিম বসেছে, আবার ওই করিমই এই সিটস অ্যাকশন ভার্বের ডুয়ার। ডুয়ার মানে যে ক্রিয়া সম্পন্ন করে, ডু থেকে ডুয়ার, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে এই দুই ধরনের অ্যাকশন ভার্ব দেখছো, এই ভার্বগুলোকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। অ্যাকশন ভার্ব কিন্তু ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ অর্থাৎ এই ভার্বগুলোর এক্সটেনশন যখন করছি তখন অবজেক্ট নেওয়ার প্রয়োজন হয় নাই। এই ভার্বগুলোর এক্সটেনশন হয়েছে প্রথমে করিম রানস ইন দ্য ফিল্ড একটা অ্যাডভার্ব ফ্রেজ যোগ করা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে দেখো করিম সিটস এর পরে দেখো অন দা চেয়ার, এটাও একটা অ্যাডভার্ব ফ্রেজ, অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজকে দুটো বাক্যেই কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, যাকে বলা হয় অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। এই ফ্রেজগুলোকে ইন দা ফিল্ড এবং অন দা চেয়ার, এই ফ্রেজগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজও বলা হয়। খেয়াল রাখবে প্রিপোজিশন দিয়ে শুরু, ইন দা চেয়ার ইন প্রিপোজিশন, ইন দা চেয়ার প্রিপোজিশন দিয়ে শুরু, ইন দা ফিল্ড প্রিপোজিশন দিয়ে শুরু, অন দা চেয়ার প্রিপোজিশন দিয়ে শুরু, এগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়, কাজ করছে অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে। এই জিনিসটা খেয়াল রাখো। এবং এই যে অ্যাকশন ভার্ব রানস এবং সিটস এখানে হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া, এদের অবজেক্ট নেওয়া হয় নাই, এদের কমপ্লিমেন্ট নেওয়া হয়েছে, সেটা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। এই জন্য এই ভার্বগুলোকে বলা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এই ভার্বগুলো ডুয়ার আছে। বাম দিকে রানসের ডুয়ার করিম, সিটসের ডুয়ার সেও করিম। ইন্টারেস্টিং ব্যাপার, একটু পরেই তোমরা দেখবে যে ওই যে অ্যাক্টিভ এবং প্যাসিভের মূল যে পার্থক্যটা, এটা একটু পরেই তোমরা ক্লিয়ার বুঝে নেবে। দেখো এখন ট্রানজিটিভ ভার্ব বোঝাচ্ছি। দেখো এখানে রাতুল ইটস রাইস একটা ছোট্ট বাক্য লিখেছি, যেটা তোমাদের কাছে খুবই পরিচিত। যে বুঝার বিষয়টা হলো সেটা হলো এই যে দেখো এখানেও একটা অ্যাকশন ভার্ব, এই ইটস ভার্বটাও কিন্তু অ্যাকশন ভার্ব, ইটস ভার্বটাও অ্যাকশন ভার্ব, এবং এই ইটস ভার্বের ডুয়ার দেখো, এই ইটস ভার্বের ডুয়ার কিন্তু রাতুল। রাতুল ইটস, রাতুল খায়। আমরা প্রশ্ন করলে এরকম প্রশ্ন করব না, বা আমরা প্রশ্ন করলে সচরাচর এটাই করে থাকি, রাতুল কি খায়। আমরা এই ধরনের প্রশ্ন করলে করতে পারি যে রাতুল কি খায়। দেখো যখন কি খায়ের উত্তর দিচ্ছি তখন রাইস কথাটাই অটো চলে আসছে, রাইস বা অন্য কিছু খায়, যে কোনো একটা খাওয়ার সামগ্রী চলে আসবে ইটের সাথে। ইট খাওয়ার, ইট যে অ্যাকশন ভার্ব, ইট অ্যাকশন ভার্বটা, ইট অ্যাকশন ভার্বটা ডুয়ার হলো রাতুল, এখানেও ডুয়ার, এখানেও ইটস অ্যাকশন ভার্বটার ডুয়ার হচ্ছে রাতুল। আর এই যে কি খায়, খাওয়া কাজটা রাতুলের কি দিয়ে সম্পূর্ণ হয়, রাতুল ভাতের উপর তার খাওয়া কাজটা সম্পন্ন করছে, অর্থাৎ রাতুল ভাত খায়। এই যে ভাত, এটা হলো অবজেক্ট। তোমরা অলরেডি অনেকে জানো যে এই ভার্বের পরে যে অবজেক্ট আসে, ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্ট আসে, সেই অবজেক্ট যে নাউন আসে, হ্যাঁ, সেটাকে অবজেক্ট বলা হয়, বা হ্যাঁ তোমার নাউন বা নাউন ফ্রেজ আসতে পারে, এটা অবজেক্ট বলা হয়। এই এখন এটাকে তুমি বলবে ট্রানজিটিভ ভার্ব। কি বলবে? ট্রানজিটিভ ভার্ব। মজার বিষয় হলো যে জিনিসটা দিয়ে আমি পার্থক্যটা তোমাদের দেখাবো, সেটা হলো এমন সেন্টেন্স আমি লিখেছি রাতুল ইটস রাইস, রাতুল ভাত খায়। ধরো যে আমি যদি চাইতাম যে কে ভাত খায়, আমি চেয়েছি, চাইতাম না, আমি মনের দিক দিয়ে চেয়েছি যে ভাত খাওয়া কাজটা কে করে, আমি শ্রোতাকে এটা ক্লিয়ার দেখাবো। তাই আমি সাবজেক্ট
কে রাতুল করেছি এবং তারপরে অ্যাক্টিভ ভার্ব নিছি, অ্যাকশন ভার্ব নিছি অ্যাক্টিভ হিসাবে, তারপরে অবজেক্টকে দেখাচ্ছি। কিন্তু এমন কিছু সেন্টেন্স আছে বা আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয়, যে কোনো এক্সপ্রেশন দিতে গিয়ে এমন কিছু সেন্টেন্স গঠনের প্রয়োজন হয় যেখানে কে ডুয়ার এটা প্রকাশ করার প্রয়োজন হয় না। যেমন এখানে দেখো, ইটস কাজটার ডুয়ার রাতুল, আর রাতুল ইটস কাজটা এই অ্যাকশন ভার্বটা সম্পন্ন করে কার উপর ছিল, এখানে ছিল রাইস। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যখন এক্সপ্রেশন দিই তখন সব ক্ষেত্রে যে তোমার অ্যাক্টিভ ভার্বের সেন্টেন্স লিখেই আমাকে এক্সপ্রেশন দিতে হবে তা না। এরকম অনেক অনেক ক্ষেত্র আছে যে কে ডুয়ার এটা বলার প্রয়োজন নাই, অ্যাকশনটা কি ঘটছে এটা বলার বেশি প্রয়োজন। আবারও খেয়াল করো, আবারও আমি একটু ভেঙে বলে দিচ্ছি বিষয়টা, যে এতক্ষণ আমি দেখালাম যে রাতুল খাওয়া কাজটা করে, আমার উদ্দেশ্য হলো রাতুলকে শো করা আমার এক্সপ্রেশনে। কে খাওয়া কাজটা করে আমাকে শ্রোতাকে দেখাবো যে রাতুল করে খাওয়া কাজটা। কিন্তু এখন দেখো একটা বাক্য লিখবো, এখানে ডুয়ারকে আমার দেখানোর ইচ্ছা নাই, কিন্তু আমার প্রায়োরিটি হচ্ছে যে কোনো একটা ক্রিয়া সম্পন্ন হয়, সেই ক্রিয়াটা যে সম্পন্ন হয় এবং কোথায় সম্পন্ন হয় বা কোথায় সম্পন্ন হয় এটা আমার বলার ইচ্ছা। কিন্তু আমার শ্রোতাকে বলার ইচ্ছা নাই যে এই ক্রিয়া সম্পন্ন করছে কে বা এই ক্রিয়ার অ্যাকচুয়াল ডুয়ারটাকে, এটা আমার বলার আগ্রহ নাই। এবং আমার কাছে এটার গুরুত্ব খুবই কম। এবং এক ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে যখন এক্সপ্রেশন যে দিচ্ছে, যে কথা বলছে, তার কাছে যদি এটা একেবারে লিস্ট ইম্পর্টেন্ট হয় যে আমি ডুয়ারের কথা আমার এক্সপ্রেশনে বলবো না, আমি দেখাবো যে কাজটা কি হচ্ছে, এটা এই ধরনেরও হাজারো হাজারো সেন্টেন্স আছে, লক্ষ লক্ষ সেন্টেন্স আছে। হ্যাঁ, এগুলো বেশিরভাগ তোমরা যে বিভিন্ন প্যারাগ্রাফ পড়ো, এই প্যারাগ্রাফ গুলোতে দেখবা যে তোমরা বিভিন্ন চিঠিপত্র লিখো বা বিভিন্ন অ্যাপ্লিকেশন লিখো বা প্যারাগ্রাফ লিখো বা কম্পোজিশন লেখো, এগুলোতে দেখবা বা বিভিন্ন বই থেকে পড়ো, দেখবা যে এক একটা প্যারাগ্রাফে বা এক একটা কম্পোজিশনে অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলোর ভার্ব অ্যাক্টিভ না, অর্থাৎ যেগুলোর সেন্টেন্সে কে কাজটা করছে তাকে দেখানোটা গুরুত্বপূর্ণ ছিল না বলে দেখানো হয় নাই। এখন দেখো একটা সেন্টেন্স দেখো, আমি দেখাই দিই, বাস্তবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো, এখন একটা সেন্টেন্স লিখতে যাচ্ছি, লিখতে গিয়ে একটা নাউন ফ্রেজ লিখছি। দেখো, অল দ্য ফ্লাওয়ার্স, কি লিখছি? অল দ্য ফ্লাওয়ার্স। এই নাউন ফ্রেজটাকে আমি সাবজেক্ট করতে যাচ্ছি। এখন দেখো ভার্ব কি লিখছি, দেখো হ্যাঁ, এই বাক্যটা দেখো, একটি বাক্যে দিয়ে তোমরা বুঝে ফেলবে যে আসলে প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্যটা কি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি সাবজেক্ট বানাইছি অল দ্য ফ্লাওয়ার্স, এইটুকুকে আমি সাবজেক্ট বানাইছি অল দ্য ফ্লাওয়ার্স। ভার্ব করছি, দেখো অ্যাকশন ভার্ব করছি প্লাক, PLUC কে। আসলে এই এলটা এখানে আছে, খেয়াল করো এলটা এখানে আছে। এই প্লাক ভার্বটাকে প্যাসিভ স্ট্রাকচারে নিয়ে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্যাসিভ স্ট্রাকচার করছি হ্যাভ বিন প্লাকড, খেয়াল করো হ্যাভ বিন প্লাকড, হ্যাভ বিন প্লাকড। অল দ্য ফ্লাওয়ার্স কে সাবজেক্ট করছি আর প্যাসিভ স্ট্রাকচার করছি হ্যাভ বিন প্লাকড।
আর আরেকটা ফ্রেজ নিছি, ভার্ব স্ট্রাকচার শেষ হওয়ার পর আরেকটা ফ্রেজ নিছি, অ্যাডভার্ব ফ্রেজ নিছি ইন দা মর্নিং। টাইম অ্যাডভার্ব ফ্রেজ নিছি, টাইম প্রকাশ করছে ইন দা মর্নিং। খেয়াল করো, এই সেন্টেন্সের যদি বাংলাটা বুঝো তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অল দ্য ফ্লাওয়ার্স মানে সকল ফুল, হ্যাভ বিন প্লাকড সংগ্রহ করা হয়েছে। হ্যাভ বিন প্লাকড মানে সংগ্রহ করা হয়েছে। সকল ফুল সংগ্রহ করা হয়েছে। কখন সংগ্রহ করা হয়েছে দেখো, ইন দা মর্নিং, ভোরে। আমি একটা এক্সপ্রেশন দিতে চাচ্ছি যে সকল ফুল ভোরে, ভোরবেলায়, ইন দা মর্নিং সংগ্রহ করা হয়েছে। এই ভার্ব ব্যবহার করেছি, হ্যাভ বিন প্লাকড, এটা ভার্ব স্ট্রাকচার ব্যবহার করছি। আবারও বলছি, খেয়াল করো, সকল ফুল ভোরবেলায় সংগ্রহ করা হয়েছে বলেছি, কিন্তু বলি নাই কারা সংগ্রহ করেছে। দেখো আছে, বাক্যে আছে, খেয়াল করো, ফুলগুলো কারা সংগ্রহ করছে এটা কিন্তু বলি নাই, বলছি সকল ফুল সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ করা কাজটা কমপ্লিট হয়েছে, কৃত হয়েছে, সংগ্রহ করা কাজটা সম্পন্ন করা হয়েছে। সংগ্রহ করা, একটা ফুল সংগ্রহ করা বাগান থেকে একটা কাজ, সেটা অ্যাকশন ভার্ব দিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তখন বলছি হ্যাভ বিন প্লাকড, সংগ্রহ করা হয়েছে। কোথায়? কখন? ভোরে। তাহলে দেখো, অল দ্য ফ্লাওয়ার্স এখানে সাবজেক্ট, কিন্তু অল দ্য ফ্লাওয়ার্স এখানে সাবজেক্ট, কিন্তু এইখানেই মূল বিষয়টা এক্ষুনি চোখে ধরায় দিতেছি। খেয়াল করো, এই এখনকার সাবজেক্টটা ডুয়ার না, অর্থাৎ এই প্লাগ ভার্বের ডুয়ার না। এখনকার সাবজেক্ট প্লাগ ভার্বের ডুয়ার না। বলছে ফুল সংগ্রহ করা হয়েছে, এই সংগ্রহ করা কাজটা যে কমপ্লিট হয়েছে এটাই আমার বলার অগ্রাধিকার বেশি। ক্রিয়াটা সম্পন্ন হয়েছে এটাই আমার এক্সপ্রেশন দেওয়াটা দরকার। কারা এই ফুলটা সংগ্রহ করেছে এইটা আমার বলার মূল লক্ষ্য না, যার কারণে আমি মূল ডুয়ারকে সাবজেক্ট থেকে বাদই দিয়ে দিছি। সাবজেক্ট করছি কারে? দেখো, অল দ্য ফ্লাওয়ার্স, সকল ফুল। তো সকল ফুল, অল দ্য ফ্লাওয়ার সাবজেক্ট হতে পেরেছে, কিন্তু সে কিন্তু ডুয়ার না, এখানে এ ব্যাকে ডুয়ার না। যেটা তোমরা ওই এর আগের করিম রানস, রানসের ডুয়ার কিন্তু করিম, করিম সিটস, ইন্ট্রানজিটিভ ভাব হোগা, কিন্তু সেখানে করিম সিটস, সিটস ভার্বের ডুয়ার কিন্তু ছিল করিম। হি ইটস, ইটস ভার্বের ডুয়ারও ছিল হি, ডুয়ার ছিল বাক্যে উপস্থিত, কিন্তু প্লাগ ভার্বের ফুল সংগ্রহ করলো কে, এটা ডুয়ার নাই। ডুয়ার নাই, কি করা হয়েছে, যে কে সংগ্রহ করেছে তা বলার এখানে তাকে দেখানোর প্রয়োজন নাই, অগ্রাধিকার নাই। এই জন্য কি সংগ্রহ করা হয়েছে, কি সংগ্রহ করা হয়েছে, যেটা অবজেক্ট ফুল, ফুল সংগ্রহ করা হয়েছে, এই ফুলকে সাবজেক্ট করা হয়েছে, এবং ও এখন ডুয়ার না। এই ডুয়ার যেখানে নাই, এই ইন্ট্রানজিটিভ মানে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে এই ট্রানজিটিভ ভার্ব যে অ্যাক্টিভ থাকে এবং প্যাসিভ থাকে, প্যাসিভ থাকলে যে বাক্যে ভার্ব প্যাসিভ থাকে সেই বাক্যে অনেক ক্ষেত্রেই দেখবা বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে, বিভিন্ন কম্পোজিশনের মধ্যে এরকম অনেক বাক্য থাকে, হ্যাঁ, যেগুলোতে তুমি এই ডুয়ারকে দেখাতে চাও না, কিন্তু দেখাতে চাও অ্যাকশনটা কি, অ্যাকশনটা কি। তো অ্যাকশন দেখাতে চাচ্ছ যে হ্যাভ বিন প্লাকড, সংগ্রহ করা হয়েছে, এটা দেখাতে চাচ্ছ। কি সংগ্রহ করা হয়েছে ওটাও দেখাতে চাচ্ছ, অল দ্য ফ্লাওয়ার্স। কোথায়, কখন সংগ্রহ করা হয়েছে, ইন দ্য মর্নিং, এটাও দেখাতে চাচ্ছ। কিন্তু কেউ না কেউ তো সংগ্রহ করা কাজটা করেছে, ডুয়ার তো আছে। ডুয়ার কিন্তু এই বাক্যে যে এক্সপ্রেস দিচ্ছে, আমি এক্সপ্রেস মানে এক্সপ্রেশন গিভ করতেছি, তোমাদেরকে দিতেছি, আমার ইচ্ছা নাই, আমার আগ্রহ নাই কারা ফুল সংগ্রহ করেছে এটা বলার। এই ধরনের বাক্যগুলো প্যাসিভ স্ট্রাকচারে গঠিত হয়, তাই এই এক্সপ্রেশনটা প্যাসিভ স্ট্রাকচারে দেওয়া হয়েছে। ব্যাপারটা ক্লিয়ার?
আরো 2টা উদাহরণ দেখাবো, তাহলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, লেকচার 4 এখানেই কমপ্লিট করলাম, এরপরে লেকচার 5 আসবে, ওখানে আরেকটু আলোচনা হবে জীবনে আর ইনশাআল্লাহ ওই অ্যাক্টিভ এবং প্যাসিভ স্ট্রাকচার চিন্তা আর অসুবিধা হবে।